নমস্কার সবাইকে। তোমাদের পছন্দের ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। শুরুতেই ডাক্তারের ওখান থেকে বেরোচ্ছে আর দীপ বলছে বীর পুরুষ একেবারে, এই বলে মানে ঝাঁপি কিন্তু একদম গটগট করে বেরিয়ে পড়ছে। এরপর ঝাঁপি হাঁটছে দীপের পাশে পাশে রাস্তায়। দীপ বলছে চল তোকে বাড়ি অবধি ছেড়ে দিই, এই বলে টোটোতে উঠে বাড়িতে পৌঁছে দেয়। ঝাঁপি মনে মনে বলছে, হে মা ছাড়া লক্ষ্মী, তুমি কেন বলো তো, আমি যার কাছ থেকে দূরে থাকতে চাইছি তুমি তাকেই আমার সামনে বারবার করে কেন এলে ফেলে দিচ্ছ? এই কঠিন পরীক্ষার মধ্যে তুমি আমাকে বারবার করে কেন ফেলছো? দীপ বলছে কি দরকার ছিল এইভাবে সামনে আসা? দুদিন পর তোর বিয়ে, মাথাতে দাগ থেকে গেলে কেমন লাগবে বলতো? তখন ঝাঁপি মনে মনে বলছে যার বিয়ে তার হুঁশ নেই, আর ওনার একটু বেশি খারাপ লাগছে। দীপ বলছে যে আমার লাগতো, মানে ঝাঁপি বলছে না হলে টিউবটা তোমার মাথাতে লাগতো, বলে আমার লাগতো আমার মাথা ফাটতো তাতে কি হয়েছে, তাই বলছে। এই বলে বলে দেখ কাকু কাকিমা তোকে কত বকাবকি করে, এবার তুই দেখ। এই বলে বাড়িতে নিয়ে যায়। আর ঠিক সেই মতো করে ঝাঁপির মা তো ঝাঁপিকে বকতে শুরু করে দিয়েছে, দুদিন বাদে তোর বিয়ে, দেখতে দে আমাকে, স্টিচ পড়লো কিনা, স্টিচ শুকোতে আবার টাইম লাগবে, ওই জায়গাতে চুল গজাবে না, ফাঁক হয়ে থাকবে, দেখি আমাকে দেখতে দে। বলে মা কিছু হয়নি, স্টিচ পড়েনি। বলে পড়েনি? দীপ বলছে না কাকিমা চিন্তা করবেন না, দুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এরপরে যখন ঝাঁপিকে খুব বকাবকি করছে, এবার তোর বিয়ের আগে একা বাড়ি থেকে বেরোনো বন্ধ, খুব টই টই করে ঘুরে বেড়ানো বেড়েছে তোর দ্বারা, তখন দীপ বলছে ছেড়ে দিন কাকিমা ছেড়ে দিন, এমনিতেই মেয়েটা কষ্ট পেয়েছে, ছেড়ে দিন, কিছু বলতে হবে না। এরপরে দীপ ঝাঁপির পাশে বসে আর বলে একটু সাবধানে থাকবি, আমি আসছি, আর ওষুধগুলো যেগুলো প্রেসক্রাইব করা আছে টাইম মতো খাবি। এই বলে ঝাঁপি দীপের দিকে তাকিয়ে আছে, দীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। এরপরে দীপ বলছে আমি আসছি, এই বলে দীপ চলে যায়। ঝাঁপির মাও বলছে সাবধানে যাবে বাবা। দীপ বেরিয়ে পড়ে। এরপরে ঝাঁপিকে ওর মা একদম কড়া ফরমান দিয়ে দিচ্ছে, একদম বাড়ির থেকে বেরোনো যাবে না। ঝাঁপি এবার মনে মনে বলছে এই হয়েছে, এবার সেরেছে, মা তো ফরমান দিয়ে দিয়েছে, তার মানে তো আমার বাড়ির বাইরে বেরোনো যাবে না। এবার আমি অর্ণবদাকে খবরটা দেবো কি করে, মানে ও যে বিয়েটা করবে না সেটা জানাবে কি করে? বলছে আমাকে অন্য কোনো উপায় ভাবতেই হবে, আর একটা দিনও আমার দেরি করা যাবে না, আমাকে ওনাকে জানাতেই হবে। এদিকে দেখা যাচ্ছে দীপ যখন ঝাঁপির বাড়ির থেকে বেরোচ্ছে তখন বলছে এই রে ভুলেই গেছি ইনকা কোথায়। তখন ফোন করছে, ইনকা কিছুতেই ফোনটা রিসিভ করছে না, বুঝে গেছে রেগে গেছে। তো এবার কি করবে, ওদিকে ইনকা দেখা যাচ্ছে তার মার সাথে ভিডিও কলিংয়ে কথা বলছে যে মা আমি কলকাতায় ফিরে আসছি, আমি আর পারছি না এরকম মিডিল ক্লাস কালচার, মিডিল ক্লাস পাড়া, আমি পারছি না এরকম অ্যাডজাস্ট করতে। ইনকার মা বলছে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি পারবে না, আমি তো বাড়িটা দেখেই বলেছিলাম কি অদ্ভুত বাড়ি একটা। তো এই কথা বলতে বলতেই কিন্তু সামনে দিয়ে তখন কাঁসাই আসছে, তার মুখে চোখে সে প্যাক মেখে রেখেছে, তো কাঁসাইয়ের মতোই আছে। ইনকা ফোনে কথা বলতে বলতে কোনো দিকে লক্ষ্য না করে কাঁসাইয়ের সাথে ধাক্কা লেগে যায় তার। তখন কাঁসাই তো বিরক্তি বোধ করে। ইনকা কি করে, উল্টে কাঁসাইকে ননসেন্স বলে চলে যায়। কাঁসাই বলছে কি, আমাকে ননসেন্স বলা? আমি কিনা এই বাড়ির বড় মেয়ে আর আমাকে ননসেন্স বলে চলে যাওয়া? এই বলে খুব রেগে গেছে আর রাগটা শান্ত করার চেষ্টা করছে। ঠিক সেই সময় দীপ ফোন করেছে যে ইনকাকে দেখেছিস রে? তখন বলছে ইনকা শুধু দেখিনি, আমাকে ননসেন্স বলে চলে গেছে। দীপ বলছে এই রে বোঝো কাণ্ড, এবারই কাঁসাই না কোনো ঝামেলা শুরু করে। তখন বলছে দাঁড়া আমার ঘরেই তো সই না, ওখান থেকে ওকে কেমন করে আমি মানে অবস্থা খারাপ করছি দেখ। বলে বিহেভ ইয়োর সেলফ, কার সম্পর্কে কী কথা বলছিস তুই ভুলে গেছিস? বলে আই নট কেয়ার, তাই বলছে। তো বলছে যে ঠিক আছে আমি আগে বাড়িতে আসি, আগে ইনকাকে সামলাই, তারপর তোর ইংরেজি সামলাচ্ছি, তাই বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে ফোনটা রেখে দেওয়ার পর কাঁসাই বলছে দাঁড়া রে, এই বাড়িতেই তো বউ হয়ে আসবি, আমি হলাম বড় ননদ, দেখ এবার আমি কি করি কাণ্ড। বলছে আমাকে ননসেন্স বলা, মজা তো আমি এর দেখাবই। ইনকার মা বলছে তুমি চলে এসো তো, আর দীপকেও তুমি সঙ্গে করে নিয়ে এসো, তুমি ওখানে পারবে না থাকতে। তখন ইনকার বাবা ইনকার মাকে বলছে এসব তুমি কি বলছো, ওকে চলে আসতে বলছো কেন? ও শ্বশুর বাড়ি ওটা, ওকে অ্যাডজাস্ট করে থাকতে বলো। আর তুমি ভুলে যাচ্ছ আমি ব্যবসায় এত টাকা ইনভেস্ট করেছি, সেটা স্মল টাউন বেসড, এত বড় মেট্রো এলাকার জন্য, মানে এই এত বড় শহরের জন্য সেই ব্যবসা ইনভ্যালিড পুরোপুরি। তখন তো ইনকার মা চুপ করে যায়, ইনকাও কি বলবে বুঝে পায় না। তখন ওদিকে দীপ চলে আসে। এদিকে দীপ বাড়িতে এসে দেখছে যে ইনকা কাপড় গোছাচ্ছে। বলে কি বাবা তুমি কাপড় গোছাচ্ছ কেন? ইনকা কোনো উত্তর দিচ্ছে না। বলে আরে উত্তর দাও, তুমি কাপড় গোছাচ্ছ কেন? বলে আমি কলকাতা ফিরে যাচ্ছি দীপ, আমি আর পারছি না এখানে থাকতে, আমার ভালো লাগছে না। বলে কেন? দেখো আচ্ছা আমি সরি বলছি, আমার মাথা ঠিক ছিল না, আসলে আমাকে বাঁচাতে এসেই তো মেয়েটা ইনজিওর্ড হয়েছিল, তো মেয়েটাকে আমি পুরো চিকিৎসা করে বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপরে এসেছি। বলে দেখো আমি না এইসব কিছু নিতে পারছি না, বুঝতে পেরেছো?
আমি কলকাতা ফিরে যাচ্ছি, ব্যাস। তুমি জানো ভালো করে যে আমি এখানকার কোনো কিছু চিনি না, তারপরেও তুমি ওইভাবে আমাকে ফেলে রেখে চলে গেলে। বিগত 5 বছরে তুমি আমাকে একা ফেলে রেখে কখনো কোথাও যাওনি দীপ। এই ফার্স্ট টাইম তুমি আমার সাথে এমনটা করলে। আমি এটা মেনে নিতে পারছি না, কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না, তাই আমি এখানে থাকবো না দীপ। দীপ বলছে, আমি বললাম তো যে সরি, আমার তখন মাথা ঠিক ছিল না দেখো। তখন বলছে, তুমি কি ভালোবাসো ঝাঁপিকে? বলে কি, হোয়াট, কী সব বলছো? বলে হ্যাঁ, আমি সেই পুজোর দিন থেকে লক্ষ্য করছি, যবে থেকে ঝাঁপির বিয়ে ঠিক হয়ে গেছে তোমার মন ভালো নেই। বলে কি বলে যাচ্ছ এইসব? বলে হ্যাঁ, আমার কিন্তু এইসব কিছু একদম ভালো লাগছে না। যদি তুমি ঝাঁপিকে ভালোবেসে থাকো তাহলে বলো, আমাকে অন্য কিছু ভাবতে হবে। তখন বলছো তুমি কি বলে যাচ্ছ? হ্যাঁ, ঝাঁপি, মানে ঝাঁপি আর আমি এক পাড়ায় বড় হয়েছি, ছোটো থেকে আমি ওকে দেখছি, আমি ওকে রেসপেক্ট করি, ব্যাস এইটুকুটাই। ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুমি কী সব বলে যাচ্ছ? দেখো, 2 দিন পরে মানে অফিস সেট আপ রেডি হচ্ছে, লোকজন ইন্টারভিউ দিতে আসবে, তোমার বাবার এতগুলো টাকা ইনভেস্ট হয়ে রয়েছে, তুমি সেগুলো কথা না ভেবে তুমি ঝাঁপিকে নিয়ে ভেবে ভেবে যাচ্ছ? ঝাঁপি তোমার মাথায় ঢুকে গেছে? বলে আমার এসব একদম ভালো লাগছে না। দীপ বলছে, ঠিক আছে, আমিও এসব নিতে পারছি না, তোমার যা খুশি তুমি তাই করো। এই বলে দীপ কিন্তু চলে যায়। আর এদিকে ইনকা মনে মনে ভাবছে, তুমি শুধু আমার দীপ, শুধু আমার, কারোর হতে দেবো না আমি। নেহাতি বিয়ে করে আমি এখান থেকে তোমাকে নিয়ে চলে যাবো, তাই না হলে মেয়েটাকে আমি ছাড়তাম না। ওই মেয়েটাকে তোমার আশেপাশে আমি একদম সহ্য করতে পারবো না। এবার ঝাঁপি ঠিক করে যে সে চিঠি লিখবে, চিঠি লিখে চিঠির মুখটা সিল করে দেবে, আর মহুয়া বা চূর্ণি কাউকে দিয়ে পাঠিয়ে দেবে ওই অর্ণববাবুর কাছে। তো এবার সেই মতো করে চিঠি লিখতে বসে। এবার চিঠিতে যাতে কোনোভাবে দ্বীপের নাম না আসে, আর কোনোভাবে এটাও না জানতে পারে যে এটা ঝাঁপি লিখেছে, এভাবে অন্যরকমভাবে চিঠিটা লেখে যে, শ্রদ্ধেয় অর্ণববাবু, আপনি যাকে বিয়ে করতে চলেছেন তার ব্যাপারে কি একটু ভালো মতো করে খোঁজ খবর নিয়েছেন? সে কিন্তু অন্য কাউকে ভালোবাসে, তাকে আপনি কোনোদিনই পাবেন না। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র একটা মাটির পুতুলকেই ঘরে নিয়ে যাওয়া হবে। মানে এভাবে বিভিন্ন রকমভাবে কথাগুলো লেখে। তো ওদিকে দেখছে কিসের একটা গন্ধ বেরোচ্ছে, যেন গ্যাসে কিছু চাপানো আছে। মা মা করে ডাকছে, মা তুমি কি গ্যাসে কিছু চাপিয়েছো? বলে নির্ঘাত আমার মা ভাত বসিয়ে স্নান করতে চলে গেছে। তো রান্নাঘরে গিয়ে দেখে ভাত উতলে পড়ছে। বলে এ বাবা, বলেছিলাম না মা ঠিক, আমাকে বলে যাবে তো একটু। এই বলে নিজেই কিন্তু ভাতটা নামাচ্ছে। তো ওদিকে ঝাঁপির মা ঝাঁপির ঘরে এসেছে, বলছে ঝাঁপি ডাকছিলিস মা, কি বলছিলিস? এই বলে ঘরে যখন ঝাঁপিকে দেখতে পাই না চলে যাচ্ছে, তখন ঝাঁপি যে টেবিলে কাগজপত্রগুলো রেখেছিল ওগুলো হাওয়া এসে উড়ে পড়ে যায় নিচে। তখন বলে, ইস, মেয়েটা যে কি করে না, চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে রাখে। এই বলে কাগজগুলো ওঠাচ্ছে। ওদিকে ঝাঁপি এসে দেখছে যে সেই চিঠিটা তার মায়ের হাতে পড়ে গেছে, তার মা পড়ে ফেলেছে। এবার তো তার মা ঝাঁপিকে এক চড় মারে যে, তুই কী সর্বনাশী কাণ্ড করতে যাচ্ছিলি? হ্যাঁ, পাড়াতে লোক জানাজানি হয়ে গেছে, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর তুই এখন এই সর্বনাশী কাণ্ড করতে যাচ্ছিলি? তখন বলছে, মা আমি এই বিয়েটা করতে পারবো না, আমাকে একটু সময় দাও। বলে কোনো সময় নেই, তোর বাবা সর্বশান্ত হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছে তোর এই বিয়ের জন্যে, কিচ্ছু বাকি নেই, গয়না গড়াতে দেওয়া হয়ে গেছে, কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেছে, সব কিছু। তুই যদি বিয়েটা না করিস তাহলে তোর বাবা সব কিছু হারাবে। তো বলছে, মা আমি বাবাকে বুঝিয়ে বলবো আমি চাকরিটা পেলে। বলেন খবরদার। তখন মা নিজের দিব্যি দেয়, মাথার দিব্যি, যে মাথার দিব্যি থাকলো, তুই যদি এক মানে এই সমস্ত কথা যদি বাবাকে বলেছিস, তোর বাবা যদি জানতে পেরেছে, আর তুই যদি কোনোভাবে বিয়েটা না করেছিস, তুই আমার মরা মুখ দেখবি। তাই বলছে, এই বলে চলে যায়। ঝাঁপি তো এবার চিন্তায় পড়ে যায় যে কি করবে, আর ঝাঁপির লেখা চিঠিটা ঝাঁপির সামনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এবার তো ঝাঁপি মন খারাপ করে জানলার সামনে দাঁড়িয়ে আছে আর দ্বীপের কথাই ভাবছে। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর ওদিকে ঝাঁপির বিয়ের কেনাকাটা একদম রমরমা চলছে। আর এদিকে কার্ড ছাপানো হয়ে গেছে, ঝাঁপির বাবা সবার বাড়িতে বাড়িতে কার্ড দিচ্ছেন, নেমন্তন্ন করছেন, দীপদের বাড়িতেও গেছে, দীপের ঠাম্মির হাতে কার্ড দেয়, সেই কার্ড দীপের হাতেও পৌঁছয়। দীপের কোথাও না কোথাও সেই কার্ড দেখে কিন্তু মনটা খারাপ, আর সেটা কিন্তু লক্ষ্য করে ইনকা। আর এদিকে দেখা যাচ্ছে যে চূর্ণি, এমনকি কাঁসাই, সবাই মানে দেখছে আর কি ঝাঁপির অবস্থা। আর কাঁসাই তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, খালি ও ঝাঁপির সামনেও আসতে পারছে না ঝাঁপির এই অবস্থা দেখে। ওদিকে ঝাঁপির মারা বিয়ের বেনারসি কিনছে, বিয়ের সমস্ত কেনাকাটা করছে, আবার ঝাঁপিকে সেই বেনারসি পরিয়ে দেখাচ্ছে, আবার প্রচুর মানে গয়নারও ব্যবস্থা করা হয়েছে, মানে গয়নাও গড়িয়ে নিয়ে চলে আসা হয়েছে। চুনিরা সমস্ত কিছু দেখছে, চুনিরও মন খারাপ ঝাঁপিকে দেখে। ঝাঁপির মা ঝাঁপিকে সেই ওড়না বেনারসি গায়ে পরিয়ে দেখছে আর কি, আর ঝাঁপি শুধু মোমের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আর ওদিকে দেখা যাচ্ছে দীপেরও অফিস একদম সেজে গেছে, যেইভাবে অফিস লুক সেট আপ করা হয়েছিল সেইভাবে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এমনকি সবাই এসে ইন্টারভিউ দিতেও শুরু করে দিয়েছে। ঝাঁপি কিন্তু ভেবে যাচ্ছে শুধু দীপের কথাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামী দিনে কিন্তু আমরা ঝাঁপির বিয়ে দেখতে চলেছি,
শুরুতেই গায়ে হলুদ। আদৌ কি ঝাঁপির এই বিয়েটা হবে? তো দেখতে পাবো আমরা আগামী এপিসোডে। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।